স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আরে। আপনাদের সাথে আছি আমি লতিফুল মতিন বিঠু। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আমরা সাধারণত সমসাময়িক রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। তবে একটি বিষয় আমরা নির্ধারণ করি, আজকেও ঠিক একটি বিষয় আমরা নির্ধারণ করেছি, জুলাই গণঅভ্যুত্থান, রাজপথ এবং ক্যামেরায়। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার জন্য স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত হয়েছেন। আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমার বামে আছেন জনাব আবু বাকের মজুমদার, সাধারণ সম্পাদক, জাতীয় ছাত্র শক্তি। আপনাকে জিরো আরে স্বাগত জানাচ্ছি। একই সাথে আছেন বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। জিরো আরে আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনায় যাব, তার আগে বৈশাখী টেলিভিশনের সংবাদ শিরোনামগুলো দেখে আসি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও হত্যাকারী সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর ডিবির হাতে আটক, সেনাবাহিনীর কাছে হস্তান্তর। জুলাই শহীদ দিবস আজ, আবু সাঈদের আত্মত্যাগের দিন, নানা আয়োজনের স্মরণ। নির্বাচিত সংসদে জুলাই সনদ বাস্তবায়ন, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক আমরা মন্ত্রী। আবু সাঈদ ওয়াসিম আকরামের স্বপ্নকে বাস্তবায়ন করব, জুলাই সনদকে বাস্তবায়ন করব। গণভোটের রায় বাস্তবায়ন হবেই, সংসদে না হলে রাজপথে, মন্তব্য জামায়াতের আমিরের। জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান। কিছু মহল সরকারকে বিব্রত করতে চায়, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলাম, আমরা আলোচনায় যাব। আমি আলোচনায় প্রথমে আপনার কাছে আসতে চাই জনাব আবু বাকের মজুমদার। আজকে জুলাই শহীদ দিবস, 2024 সালের এই দিনেই রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ, এবং একই দিনে আরও 6 জন চট্টগ্রাম সহ খোলা হাতে বুক পেতে দেওয়া পুলিশের সামনে। আজকে সেই 2 বছর আগের একটু যদি আপনি স্মৃতি রোমন্থন করতেন, সেই দিনে আপনি কোথায় এবং কি অবস্থায় ছিলেন? আপনার ছাত্র শক্তি কি অবস্থান সেই সময় আপনার মধ্যে আছে, কি স্মৃতি রোমন্থন করছিলেন? আচ্ছা, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলাম এবং জুলাই আগস্টের যেই গণ অভ্যুত্থান বা বিপ্লবের কথা আমরা বলি, তার ব্যাকগ্রাউন্ডে শুরুটা ছিল যে দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা পড়াশোনা করেও যথাযথ কর্মসংস্থান পাচ্ছিল না, এবং সেখানে দেখা যাচ্ছে যে সরকারি চাকরি যেগুলো ছিল সেখানে আমরা দেখছিলাম যে আমার 31% কোটা আরোপিত করে, এবং সেই ঘটনাটি ঘটে 2024 সালে 5ই জুন পরিপত্র বাতিলের মাধ্যমে। তো তখন আমরা সেই 5ই জুনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম আমরা বিক্ষোভ মিছিল করি বহালের দাবিতে। পরবর্তীতে সেটা আপনারা জানবেন যে 6ই জুন আমরা আরেকটা কর্মসূচি করি, 9 জুন কর্মসূচি করি, এবং সেই মাসের 18ই জুন ঈদ থাকার কারণে আপনার কোরবানির ঈদ থাকা, ঈদুল আজহা থাকার কারণে আমরা সেই সময় আলটিমেটাম দিই এবং আমরা সরকারকে সমন দিই 30 জুন পর্যন্ত, এবং পরবর্তীতে আমরা 1 জুলাই থেকে পুরো দোস্তর আন্দোলন শুরু করার জন্য যে ধরনের প্রিপারেশন লাগে সেই ধরনের প্রিপারেশনটা আমরা নিই। মূলত 9 জুন থেকে 30 জুন পর্যন্ত আমরা সারা দেশে কীভাবে আন্দোলনকে ছড়িয়ে দেওয়া যায় এবং ছাত্রদেরকে সুসংগঠিত করা যায় এবং দাবিগুলোকে সুসংহত করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। তখন আমার পার্সোনাল দায়িত্ব ছিল যে সারা দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ এবং জেলাগুলোকে সুসংগঠিত করা। তো 9 জুন থেকেই আমি কাজ করছিলাম, 5ই জুন থেকে কাজ করছিলাম, 9 জুন থেকে আমি আমার স্পেসিফিক এই দায়িত্বটা পালন করছিলাম। তো সেই সময়ে আমার সাথে যিনি শহীদ হয়েছেন আবু সাঈদ, তার সাথে আমার 13 কি 14 জুন ওনার সাথে পরিচয় হয়, এবং উনি রংপুর 13-14 জুনে 13 কি 14 জুন ওনার সাথে আমার পরিচয় হয়, এবং উনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিবেন এবং তাকে সেখানে আমরা চিন্তা করি।
তো আমার স্পষ্ট মনে আছে ওনার সাথে, বা যারা তখন বিভিন্ন ক্যাম্পাসগুলোতে লিড দিবে আমার সাথে নিয়মিত তাদের সাথে মিটিং হচ্ছে, যোগাযোগ হচ্ছে, আমরা আন্দোলন কৌশল সাজাচ্ছিলাম। তো 19 জুন আমার বার্থডে ছিল, তো সেদিন সেদিন আমাকে উইশ করেছিলেন। তো এইভাবে আগাচ্ছিল, বা যারা আমরা এইভাবে সংগঠিত হচ্ছিলাম। এটা জুন মাসের গল্প। জুলাই মাসের 1 জুলাই থেকে আমাদের প্ল্যান ছিল যে যত বেশি একই সময়ে একই ব্যানারে যত বেশি ক্যাম্পাসে আমরা প্রোগ্রাম লঞ্চ করতে পারি। তো আমার স্পষ্ট মনে আছে যে প্রথম দিন আমরা 11 কি 12টা ক্যাম্পাসে 12টা স্থানে একসাথে প্রোগ্রাম লঞ্চ করতে পেরেছিলাম। কোটা বিরোধী বিষয় নিয়ে তখন চলছে। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হ্যাঁ। তো কোটা নিরসনের দাবিতে, কোটা সংস্কারের দাবিতে আর কি, তখন আমরা যে আন্দোলনটি করছিলাম। পরবর্তীতে আমরা সেটা আমার মনে আছে যে পরে আমরা 17টা জায়গায় একই টাইমে একই প্রোগ্রামে একই সাথে লঞ্চ করছিলাম 2 জুলাই। তো এইভাবে যখন আমরা একই ব্যানারে অনেক জায়গায় প্রোগ্রাম করছি, তখন অন্য আরও যারা আছে তারা আমাদের বেশি আস্থা রাখছিলেন। তো এখানে একটা লিডারশিপের বিষয় আছে যে কারা আসলে একটা মুভমেন্ট লিড দিবে। তো তারাই লিড দেয় যাদের কমান্ডে অনেক বেশি মানুষ একসাথে নামছে। তো আমরা এই জিনিসটা সাজাচ্ছিলাম, যেহেতু আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার ছিল যে 18 সালে যখন কোটা সংস্কার আন্দোলনের মুখে তখন সকল কোটা বাদ দিয়ে দেওয়া হয় পুরোপুরি, তখন এটা শেখ হাসিনার আগের মাথায় করে, এটা বোঝা যায় তার ওই সময়ের কথাবার্তায়। এবং যখন 24শে 7 জানুয়ারি নির্বাচনের পরে এসে এই আবারও কোটাটা আরোপ করা হয়, তখন আমরা এই জিনিসটা ক্লিয়ার ছিলাম যে শেখ হাসিনা যেই তার মুক্তিযুদ্ধ কোটার মাধ্যমে আসলে আওয়ামী লীগের রিক্রুটমেন্টগুলো প্রশাসনে ঢুকানো, এটা তার এই 5 বছরের ল্যাকিংস হয়ে গেছে বা অনেকটা পিছিয়ে গেছে। তো আমাদের যেহেতু ক্যাম্পাস অনেক সিনিয়র ছিল, তারা বলছিলেন যে নতুন রিক্রুটমেন্টগুলো প্রশাসনে বা বিভিন্ন লেয়ারে এখানে যেখানে কোটা নাই প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে, তো কোটা না থাকার কারণে সেখানেও জুনিয়ররা আওয়ামী লীগ বা এই আওয়ামী প্রশাসনের প্যাটার্নে চলছে না। এই ধরনের একটা রিপোর্ট শেখ হাসিনার কাছে ছিল। ফলত সে এই বিষয়ে খুবই অ্যাডামেন্ট ছিল যে কোনো মূল্যে সে 30% কোটা আরোপ করবে এবং সে আসলে শিক্ষার্থীদের ন্যায্য দাবি মানবে না। তো এই বিষয়টা আমরা মোটামুটি শিওর ছিলাম যে এটা খুব সহজেই আমাদের আন্দোলনের রেজাল্ট আসবে না, এবং এই জন্য যত ধরনের মেন্টাল প্রিপারেশন এবং যে আন্দোলনকে সুসংগঠিত যতটুকু রাখা যায় সেই বিষয়ে আমরা আমাদের ফোকাস রেখেছিলাম। তো দেখা যাচ্ছিল যে আমরা একে আপনারা জানবেন যে আমরা বাংলা ব্লকেট কর্মসূচি সফল হয় এবং বাংলা ব্লকেট কর্মসূচিতে ব্যাপক জনসমর্থন আমরা পাই। যদিও ব্লকেট মূলত অবরোধ, কিন্তু তারপর আমরা নেইমিং চেঞ্জ আনি আমাদের প্রোগ্রামগুলোতে, যাতে সাধারণ মানুষ সম্পৃক্ত ফিল করে বা জেনজি জেনারেশন আমাদের প্রোগ্রামগুলোর সাথে কানেক্ট ফিল করে। তো নেইমিংয়ে আন্দোলনের প্যাটার্নে আমরা নানা ধরনের চেঞ্জ আনি, এবং এক পর্যায়ে গিয়ে আপনি দেখবেন যে এই বাংলা ব্লকের কর্মসূচির পরবর্তীতে গিয়ে আমরা বিক্ষোভ কর্মসূচি ধারাবাহিকভাবে এই কর্মকাণ্ডগুলো চলছিল। এবং 16 জুলাই যখন আসে, আসলে 16 জুলাই কিন্তু বিস্ফোরিত হলো। তার আগে কিছু ঘটনা আছে, তো এটা তো 16 জুলাই আসলে হুট করে বলা যায় না। যেমন 14 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে মুখরিত হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা রাতের আধারে নেমে আসে, তখনই কিন্তু অনেকটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছিল যে এই সরকার খুব বেশি দিন টিকতে পারবে না। এটার কারণটা হচ্ছে এইটা যে দীর্ঘ আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনে আমি সরাসরি শেখ হাসিনার নাম ধরে তার এগেনস্টে স্লোগান দিতে ক্যাম্পাসে হইতে দেখি নাই। তো যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, পলিটিক্যাল না, সাধারণ শিক্ষার্থীরা শেখ হাসিনাকে বলতেছে যে শেখ হাসিনাকে কোয়েশ্চেন করতেছে, শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহার করতে হবে, কে এই তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার, এই ধরনের স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিচ্ছে। তার মানে হচ্ছে যে সারা দেশের মানুষ এখানে একটা গণবিস্ফোরণ ঘটবে। এবং 15 জুলাই তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর উপর খুবই উদ্দেশ্যপ্রণোদিত হামলা করে, এবং এই দৃশ্য যখন ছড়িয়ে যায় 16 জুলাই যখন আমরা বিক্ষোভ কর্মসূচি ডাক দিই, 15 জুলাই রাতে আমার সাথে আবারও শহীদ আবু সাইদ, ওনার সাথে কথা হয় আগের দিন রাতে। এবং তিনি আমাকে জিজ্ঞেস করে যে বাকের ভাই, আমাদের এখানে তো ছাত্রলীগ আমাকে হুমকি দিয়েছে, প্রশাসন থেকে আমাকে হুমকি দিয়েছে এবং বলেছে আগামীকালকে যাতে মাঠে না নামি, এই বিষয়ে কি করব। তো আমি তাকে বলেছিলাম যে আমাদেরকে এখানে মেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অন্যান্য অনেক জায়গায় তো হামলা হয়েছে, তো ওরা খুবই সুসংগঠিতভাবে প্ল্যান ওয়াইজ আসলে আমাদের হামলা করছে। আমরা যদি আন্দোলনকে সফলতার দিকে নিতে চাই, আমাদেরকে আসলে মাঠ ছাড়া যাবে না। আমাদের 15 জুলাই যখন দুপুরবেলা মারে, আমরা কিন্তু রাতের বেলা আবার ক্যাম্পাসে ব্যাক করে এসে কর্মসূচি ঘোষণা করি। আমরা কিন্তু এটা একটা মানুষকে মোরাল বুস্টিং করে, আমার যারা কমিউনিটি আছে তাদেরকে। তো সেই জায়গা থেকে বলেছিলাম যে 16 জুলাই আমাদেরকে মাঠে থাকতে হবে। তো এবং মাঠে থাকলেই আমরা আমাদের সফলতা বের করে আনতে পারবো। তো উনি স্বাভাবিকভাবে অন্য সব যারা সংগঠক ছিল এই অভ্যুত্থানের এই বিপ্লবের, তাদের মতোই তিনিও আমার সাথে একমত পোষণ করে, হ্যাঁ আমাদেরকে যে কোনো মূল্যে মাঠে থাকতে হবে। এবং তিনি থাকতে হবে। আমি যদি একটু আবারও আসি, বাবুল তালুকদার
আমরা যে আলোচনায় যাই, যে বিষয় নিয়ে কথা বলি না কেন, ঘুরে ফিরে কিন্তু 17 বছরের বিগত ফ্যাসিস্ট সরকারের সকল কিছুরই কিন্তু মানে পঞ্জীভূত ক্রোধ, ক্ষোভ, আন্দোলন যাই থাক ভেতরে, তা বিস্ফোরণেরই রূপরেখা। 17 বছরের এই বিষয়গুলো কিভাবে আসলো, যদি আপনি আচ্ছা, প্রথমেই আমি আবু সাইদ দিবস, শহীদ দিবসকে আমি স্মরণ করছি। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি পাশাপাশি আরেকটা নাম আমি নিতে চাই, সেটা ওয়াসিম আকরাম, চট্টগ্রামের জাতীয়তাবাদী ছাত্র দলের একজন। এবং ওই দিনই বোধহয় 6 জন রাইট। ওই একই টাইমই, তবে গুলিটা তিনি আগে খেয়েছেন। আর ওই মৃত্যুর টাইমটা নিয়ে হয়তো হেরফের হইতে হবে, বাট গুলিটা তিনি আগে খেয়েছেন। তো যাই হোক, আমরা এটাকে আমরা মানে মূল স্পিড ধরতে পারি আমরা এটাকে। আর যে কথা আপনি বললেন, আসলে আমার আরেকটা পরিচয় আছে। আমি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে ছিলাম তার সঙ্গে দীর্ঘ 17 বছর। তো আসলে এই আন্দোলনটা আসলে কিন্তু এই একদিনে হয়নি না, দীর্ঘ 17 বছরের জুলুম, নির্যাতন, অত্যাচারের প্রতিফলন হয়েছে এটা। এবং আমি যেটা আমি আপনাকে বলতে চাই, সেই 111 থেকে শুরু করে 28-এর লোকগি বৈঠার তাণ্ডব থেকে শুরু করে এই ধারাবাহিকভাবে আপনার যদি আপনি ধরেন হেফাজত হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, এই বিশ্বজিৎ হত্যাকাণ্ড, ইলিয়াস আলী গুম খুন, যে বিষয়গুলো, এই টোটাল বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষের ভিতরে একটা ক্ষোভ দানা বেঁধেছিল। আরও একটা কথা বলতে, আমি অর্থনৈতিক সেক্টর যেটা বলতে চাচ্ছি, সেটা ব্যাংক থেকে তারা লক্ষ কোটি ডলার পাচার করে দিয়েছিল। এই যে মানুষের ভিতরে আপনার তখন অর্থ সংকট দেখা দিয়েছিল, মানুষের ভিতরে কিন্তু টোটাল বিষয়গুলো কাজ করেছে। তো যখন এই আন্দোলনটা, আমি যদি কিছু মনে না করেন, আমি আরেকটু কথা আপনি বলুন। সেটি হলো, আজকে আসলে আমাদের একই দিনেই স্মৃতি রোমান্থন হচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি, হয়তো আপনি আমার কাছে একটু আশ্চর্য মনে হবে, এই যে কোটা আন্দোলন, আমি ভাইয়ার সঙ্গে হয়তো দ্বিমত করবো না, বাট কিছু কিছু ক্ষেত্রে আমার কিছু দ্বিমতটা থাকতে পারে। যেমন কোটা আন্দোলন, এটা কিন্তু আজকে শুরু হয়নি, এটা কিন্তু 2014 সালে ফার্স্ট। বর্তমান প্রধানমন্ত্রী তখন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন এই তারেক রহমান, 2014 সালে লন্ডনে তিনি একটি কথা বলেছিলেন, যে প্রথমেই বলছেন যে আমি এই যে কোটার যে বৈষম্যটা, এইটাকে আমরা দূর করতে আমরা যদি কখনো ক্ষমতায় আসি, করে দেই, এটা 14 সালে না, এটা আরো 8 সালে অনেকে কথা বলে, 13 সালে কথা বলে, 12 সালে কথা বলে, এটা একটা সেখান থেকে শুরু ছিল। আচ্ছা, আমি তারেক রহমান বলার পরে শুরু হয়েছে এরকম না, আমি যেহেতু আপনিও ভুল জানেন। আমি জাস্ট জুলাই অভ্যুত্থানের এটা 5 জুন হয়েছে সেটা বলেছি। আর এমনিতে কোটা আন্দোলন দীর্ঘদিন ধরে, যতদিন কোটা আছে ততদিন থেকে শুরু হয়েছে। না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এটাকে ধারাবাহিকভাবে কিন্তু চলে আসছে। না, উনি যেটা বলছেন যে পর্যায়ক্রমে বিভিন্ন বিষয় উনি তুলেছেন, আমি যেহেতু এই তার বিএনপি বিটটা আমি করতাম, তো সেগুলো কাছ থেকে কিন্তু আমার দেখা। আর আপনি হয়তো নিশ্চয়ই জেনেছেন, আমার যে বইটা 24শে গণঅভ্যুত্থানে বিএনপি, এটা আমার নিজের লেখা। এই টোটাল ডে বাই ডে টোটালটি আমি লিপিবদ্ধ করেছি। এখন আমার যেটা লাগে, যে অনেক সময় অনেকে দেখি যে এই প্রোগ্রামটাকে, এই ঐতিহাসিক একটা অভ্যুত্থানকে একটি সাইডে নিয়ে যায়, কিন্তু নো, এটা কিন্তু একটি সাইডের বিষয় না। এটা আমি যেটা চোখে দেখেছি, আমি পাশাপাশি আমি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে আমি আরেকটা কথা বলতে চাই। আমার সারা বাংলাদেশে প্রায় শতাধিক আমরা ফটো সাংবাদিক আহত হয়েছে, একজন নিহত হয়েছে সিলেটের তুরাব, আমার খুব স্নেহের ছিল, উনি মৃত্যুবরণ করেছেন পুলিশের গুলিতে 16 তারিখে, ওটা 19 তারিখেও তিনি শাহাদাত বরণ করেন। তো এই যে প্রতিটা দিন ডে বাই, আপনাদের 1 তারিখ থেকে শুরু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি থেকে শুরু হলো, আমরা কিন্তু প্রত্যেকটা দিন ধারাবাহিকভাবে আমরা এখানে আপনাদের সঙ্গে ছিলাম আমরা। এবং আমি আরও কি কথা বলছি, যে যেটা আপনার 16 তারিখ, 16 তারিখ এই ভিসি চত্বরের সামনে যখন ছাত্রলীগ একটা কর্মসূচি দিল, যে এই দলের সাধারণ সম্পাদক যখন কর্মসূচি দিল তাদেরকে ছাত্রলীগ দেখে নিবে, এই যে তখন যেভাবে অত্যাচার হলো ছাত্রছাত্রীর উপরে, তো আমাদের এই দুজন ফটো সাংবাদিক, একজন হচ্ছে প্রথম আলোর আপনার দীপমালাইকার, ছাত্রীদের পেছনে যে ওইটাই আমি বলছি, আশ্রয় খোঁজা, যে ছবিটা ভাইরাল হয়েছিল, একটা মেয়ে এমন করে রয়েছে, 15 জুলাই, হ্যাঁ। তো ওই যে ছবিটা, এটা আমাদের প্রথম আলোর যে দীপু মালাইকার এবং বাংলাদেশ প্রতিদিনের রাজীব, আমাদের এই অ্যাসোসিয়েশনের সদস্য, এই দুটি ছবি ভাইরাল হয়ে যায়, সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তো এইটার ভিতরে মানুষ কিন্তু একটা প্রতিবাদের একটা ভাষা হিসেবে তারা ওই ছবিটাকে তারা করে পরের দিন কিন্তু তারা ব্যাপকভাবে তারা রাস্তায় সমাগম হয়েছিল। আমার আর একটি
প্রসঙ্গ যে একজন জার্নালিস্ট হিসেবে, ক্যামেরা জার্নালিস্ট হিসেবেও আপনার ক্যামেরা বন্দি তেমন সময়, এই সময়টাতে কি ধরনের ক্যামেরা বন্দি করতে যে এবং কি দৃশ্য, কি ছবিগুলো আপনার এখনো কাঁদায়, অথবা সেটিকে আপনি একটা দলিল হিসেবে আছে? আচ্ছা, সেটা অনেক অনেক ছবি আছে, তো তার মধ্যে এই যেটা আমি আসলে নিজে- পুরো আন্দোলনটাই তো হ্যাঁ, একটি হ্যাঁ, ছবি, হ্যাঁ। একটি কোনোটার চেয়ে কোনোটা কিন্তু আমি ফেলে দিতে ছাত্র পারি না। জনতা সকল আপনি শ্রেণী। ধানমন্ডিতে আমি নিজেও আহত হয়েছি, আমার ক্যামেরাও কিন্তু টোটাল সেটআপ তারা নিয়ে গেছে। তো আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমাকে যখন ফেলে দিল তখন ছাত্র ভাইয়েরা আমাকে উদ্ধার করে ধানমন্ডিতে একটা হাসপাতালে আমাকে নিয়ে যান। হ্যাঁ, তো সে অবস্থায় আসলে আমার দুঃখের বিষয় সেই ঐতিহাসিক ছবিগুলো কিন্তু সেদিন আর আমার কাছে ছিল না, কারণ তারা ক্যামেরা শুদ্ধ তারা নিয়ে যায়। যে এই যে বিষয়টা, শুধু তাই না, আমরা যারা ফটো সাংবাদিকতা করি, আমরা প্রতিটা ছবি এখন দেখবেন যে দেয়ালে আপনার ছাত্ররা যে অঙ্কনগুলো করছে, এটা কিন্তু আমাদের ছবির উপর ভিত্তি করেই তারা করছে। আরেকটা ক্রেডিট আমাকে দিতেই হবে, আমাদের ফটো সাংবাদিকদের পাশাপাশি টেলিভিশন চ্যানেলে যেই মিডিয়া ভাইয়েরা ছিল, ক্যামেরা পার্সন ছিল, তারাও কিন্তু আমাদের সামনে তার জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি, এবং আমরা পাশাপাশি ছিলাম। কিন্তু আমরা গুলি করছে, আমরা শুয়ে শুয়ে পড়েছি, একসাথে আমরা এই করেছি, কিন্তু আমরা কিন্তু এই ক্যামেরা থামাইনি আমরা। না, এটা তো একদিকে চেতনা ধারণ, আর একদিকে পেশাগত দায়বদ্ধতা, এবং সাংবাদিকতা পেশা তো কখনোই থেমে থাকে না, থাকে না। তাই না? আমরা দেশে বিদেশে প্রত্যেক সমর যুদ্ধে, রণক্ষেত্রে এমন অনেক সাংবাদিক ভাইরা, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অনেকে হয়েছে। শেখ হাসিনা ফিরে আসছে, ছাত্র শক্তি, ছাত্র জনতা আজকে জুলাই শহীদ দিবসে কি ভাবছেন আপনারা? ডিসেম্বরে ফিরে আসবে এমনটি বলা হলো। শেখ হাসিনা ফিরে আসুক, কালকে আসুক, আমি তো চাই যত শীঘ্রই আচ্ছা, চলে আসুক। আজকে অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে শেখ হাসিনা দেশে ফিরলে রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, এবং সে ব্যাপারটাকে এরকম না, ছাত্র জনতা কিভাবে নেবে? না, এরকমই ছাত্র জনতা যারা আমাদের সহযোদ্ধারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, এবং এটা তো দীর্ঘদিন এই ফ্যাসিস্টের আন্ডারে আসলে এদেশের মানুষ নানা ফরম্যাটে নির্যাতিত হয়েছে। এদেশের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার বিহীন ছিল, এদেশের মানুষ দীর্ঘদিন তাদের কথা বলতে পারে নাই, বাক স্বাধীনতা ছিল না, ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ নিপীড়কের ভূমিকায় ছিল, তাদের গেস্ট রুম, গণরুম এবং জোর করিয়ে প্রোগ্রাম করা এবং ছাত্রলীগের মতাদর্শ চাপিয়ে দেওয়ার এক ধরনের নির্যাতন ছিল ক্যাম্পাসগুলোতে, এবং শিক্ষার্থীদের মানবিক মর্যাদা নিশ্চিত করা হয় নাই। দেশের মানুষ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গিয়ে সেবা পায় নাই, দেশের মানুষ এখানকার অর্থনৈতিক সিকিউরিটি পায় নাই, অর্থনৈতিক মুক্তি পায় নাই। এখানকার যুব সমাজ দীর্ঘদিন এখন পর্যন্ত আমি মনে করি যে তারা কর্মহীনভাবে আছে, এবং এখানে যে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার কথা ছিল সেই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। এখানে যারা বিরোধী মত ছিল তাদেরকে তাদের বিরোধী মত প্রকাশ করতে দেয়নি, যারা বিরোধী মতাবলম্বী ছিল তাদেরকে গুম, খুন, হত্যা, নির্যাতন নানা ফরম্যাটে মানুষের উপর, বাংলাদেশের মানুষের উপর আওয়ামী লীগ নির্যাতন করেছে। সর্বশেষ জুলাই অভ্যুত্থানে আমরা দেখি যে আমাদের প্রায় 1400 ভাইকে শহীদ করেছে, এবং ভাই ও বোনকে, এবং প্রায় 30,000 সহযোদ্ধাদেরকে তারা আহত করেছে। তো এইরকম একটা আওয়ামী লীগ খুনি দল এবং একটা পার্টিগতভাবে তারা আসলে এই কাজটা করেছে, এবং সেখানে তারা প্রশাসনকে ব্যবহার করেছে, এবং একই সাথে এই পুরো প্রসেসটা লিডারশিপে ছিল হচ্ছে যে ফ্যাসিস্ট খুনি হাসিনা। তো এই হাসিনার আমরা ইতিমধ্যে দেখেছি যে এই কোর্ট হচ্ছে তার বিরুদ্ধে রায় দিয়েছে, তাকে ফাঁসির রায় দিয়েছে, এবং সে বাংলাদেশে আসা মাত্রই তার ফাঁসির রায় কার্যকর করবে এই প্রত্যাশা, এবং সেই জন্যই আমরা কাজ করছি, করে যাব। পাশাপাশি শুধু শেখ হাসিনা না, থাকবে, জি জি অবশ্যই, আবার ফুলেরও থাকতে পারে। তো কি বুঝি নাই, ম্যানিলা রোপ যেটা দিয়ে ফাঁসি দেওয়া হয় সেটা প্রস্তুত থাকছে, আবার ফুলের মালাও কি থাকবে? ফুলের মালার তো কোনো সুযোগ নেই। একটা খুনির তো এই দেশের মানুষের রক্ত যার হাতে লেগে আছে, তাকে বাংলাদেশে আসলে ফুলের মালা দেওয়ার তো কোনো সুযোগই নেই, বরং সে আসার সাথে সাথে তাকে অ্যারেস্ট করেই তার ফাঁসির রায় কার্যকর করা হবে। পাশাপাশি শুধু শেখ হাসিনা না, তার দোসর যারা দীর্ঘদিন বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে এদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে, অত্যাচার নির্যাতনের পক্ষে যারা ন্যারেটিভ উৎপাদন করেছে,
এবং শুধু তাই না, এখানে আমরা দেখেছি তো আওয়ামী লীগের আমলে কারা কোথায় কি কি করেছে। এখানে মিডিয়া এস্টাবলিশমেন্টের একটা অংশ সারাক্ষণ আওয়ামী লীগকে কীভাবে ইয়ে দিয়েছিল, এই গ্রিন কার্ড দিয়েছিল যে না সব ঠিক আছে সব ঠিক আছে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বিপক্ষে শক্তি করে জনগণকে বিভাজিত করেছে, সোসাইটিকে বিভাজিত করেছে, বাইনারি তৈরি করেছে এবং একটা অংশকে হত্যাযোগ্য করার জন্য জায়েজ করেছে। তো এদেরকেও আমি মনে করি যে বিচার আওতায় আনা উচিত। এখানে প্রশাসনের যারা সরাসরি আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, তাদের এখতিয়ারের বাইরে গিয়ে আওয়ামী লীগের নির্দেশনা পালন করেছে, তাদেরকেও বিচার আওতায় আনতে হবে, আনা উচিত এবং আনছে। এছাড়াও আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা সরাসরি বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর হামলা করেছে, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, তাদের অর্থ সম্পদ লুট করেছে এবং তাদের সন্তানদের চাকরি দেয় নাই, বিরোধী দলীয় যারা ছাত্র রাজনীতি করতো তারা কখনো সরকারি চাকরি পায় নাই, এই সকল নানা ফরম্যাটে যারা নির্যাতন করেছে সকলকেই তার অপরাধ অনুযায়ী তাকে আইনের আওতায় আনা উচিত। শুধু চাকরি, আপনি যেটা বলছিলেন যে শুধু চাকরি না, যে আপনি ব্যাংক, আর্থিক খাত থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠান সকল ফরম্যাটে করেছে, যেখানে পেরেছে ফরম্যাটে বিভিন্ন নামে। আমি আসবো একটা বিরতি নিয়ে। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। স্বাগত জানাচ্ছি ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। যেমনটি বলছিলাম যে সকল সেক্টর, সকল জায়গা, কি অর্থনীতি, কি সমাজনীতি, কি মূল্যবোধ, যে জায়গাতেই বলি না কেন, সব কিছুর অবক্ষয়ের একটি বিস্ফোরিত দিন, সময়, কোটা আন্দোলন থেকে শুরু করে আজকের এই জুলাই শহীদ দিবস। অনেকগুলো ক্ষেত্র যদি আপনি বলতেন যে দীর্ঘ সময়। আমি প্রথমে আপনার কথাটা আমি বলতে চাই, শেখ হাসিনা যে ফিরে আসবে বলছেন আপনারা, এটা জাস্ট আমি ভাবছি যে এটা একটা ন্যারেটিভ তৈরি করে মানুষের মধ্যে এটা ছড়িয়ে দেয়া, এবং আমাদের কিছু সাংবাদিক ভাইয়েরা কিন্তু এই কাজগুলো করছে, আমরা দেখছি। কিন্তু সাংবাদিক না, তিনি বলছেন শুধু তো। না না, এই যে ন্যারেটিভ তৈরি করা, এটা আমাদের লোকজন এটা কিছু করছে, সেটা আমরা দেখছি। যার 17 বছর যেগুলো যেই জিনিসগুলো আমরা দেখেছিলাম, তারা কিন্তু এখনো ঠিক একইভাবে কিন্তু করছে, কিন্তু একটু ভিন্ন ফরম্যাটে করছে। আগে প্রকাশ্যে করতো, ভিন্ন রূপে, এখন একটু ভিন্ন রূপে গন্ধে, করছে। হ্যাঁ। এবং আরেকটা কথা আমি বলতে চাই, আসলে সবচেয়ে বড় যে ক্ষতিটা করে দিয়েছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন। আমি আমার নিজের কথা বলি, আমি জাতীয় প্রেস ক্লাবের মেম্বার ছিলাম। এই দ্বিতীয়বার যখন শেখ হাসিনার ক্ষমতায় আসলো, এসেই তারা জাতীয় প্রেস ক্লাবকে তারা দখল করলো। আমাদের 42 জন সদস্যকে আমাদেরকে বের করে দিল। শাপলা চত্বরের পর ইসলামিক টিভি, তারপরে টেলিভিশন। না না, আমি আমার নিজের কথা বলছি। আজকে আমি 11টি বছর পর আমি আমার জাতীয় প্রেস ক্লাবে আমি ঢুকতে পেরেছি। 11টি বছর পর তারা আমাকে এইভাবে আমাদেরকে তারা শোষণ করেছে। তো এই ঘটনাগুলোই কিন্তু আজকে মানুষের ভিতর ক্ষোভ দানা বেঁধেছে, এবং এইটার ফলে কিন্তু আজকে আমাদের এই অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। এবং আমি বিশ্বাস করি শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশে ফিরতে পারবে না এবং ফিরবে না তিনি। এবং যে ফরম্যাটেই থাক, যেভাবেই থাক না কেন, হ্যাঁ, বিচার কিন্তু হবে। দেখুন, আমরা আরেকটি বিষয় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আসছি, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর আটক, দীর্ঘ 45 বছর ধরে পলাতক, আজকে আটক হয়েছে। কিভাবে দেখছেন? আসলে এই বিষয়টা নিয়ে বাংলাদেশে খুব একটা গবেষণা হয়নি, যেহেতু আমি নিজেও লেখালেখি করি। তো আমার একজন বন্ধু আছে এবং আমার বড় ভাই, তিনি কিউবার কনসুলার জেনারেল, তার নাম হচ্ছে ওবায়দ জাগিরদার। তার বয়স হয়েছে আপনার 93। তো তার সঙ্গে আমার একটা খুব হৃদ্রতা। এটা অবশ্য মানে যেহেতু উনি আরপি পার্সন, কোর্ট মার্শাল সম্পন্ন করবে, এই বিষয়টাকে একটু বলতে চাচ্ছি যে এই বিষয়ে একটা বই বেরোচ্ছে। আচ্ছা, বইটার নাম হয়েছে জিয়া হত্যা, জিয়া হত্যা করলো, জিয়াকে হত্যা করলো কে, এই বিষয়ে একটা বই বেরোচ্ছে। এবং এটার গবেষণাটা আমিও এটার সাথে সংযুক্ত আছি। সেটা সম্ভবত আপনার ভারতের এক রাইটার, তিনি এইটার একটা হুকিল জিয়া নামে একটা বই তিনি লিখছিলেন, বাট সেটা তিনি সম্পন্ন করতে পারেননি। তো ওই বইতে এই ঘটনাগুলো কিন্তু তিনি উল্লেখ করেছিলেন। তো সেটা ধারাবাহিকতায় বললাম তো, যেটা নিয়ে কোনো গবেষণা হয়নি। তো এত বছর পর আমি যেটা জানতে পেরেছি, আপনি যখন এই টেলিভিশনে আমি শুনলাম যে খবরটা, তখন আমি একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। তো আমি জানতে পারলাম যে এই ভদ্রলোক
শেখ হাসিনার এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি নিয়মিত যাতায়াত করতেন এবং এই গভর্নমেন্ট যখন পরিবর্তন হলো তিনি আর হয়তো দেশের বাইরে যেতে পারেননি, সেই সুবাদে কিন্তু সে এতদিন পর আজকে গ্রেপ্তার হলেন। তো আসলে অন্যায় করলে যেটা সাজা হবে এটা যত সময়ই যাক একসময় তাকে সেটা ভোগ করতে হবে, সেটাই আমরা দেখতে পেলাম। এবং ইনশাআল্লাহ আমরা এই জুলাই অভ্যুত্থানেও আমরা দেখতে পাবো এই সাজার বিচার হত্যার শত শত মানুষকে, বাচ্চা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আসলে আমি তো পঙ্গু হাসপাতাল সব জায়গায় আমি দৌড়িয়ে বেড়েছি, আমার চোখের সামনে যখন দেখেছি যে দু চোখ তাকে গুলিবিদ্ধ, তো চোখ দিয়ে অঝরে রক্ত ঝরছে, চোখ নেই, তার পা নেই, হাত নেই, কি বিভৎসতা! আমাকে কিন্তু আজও পীড়া দেয় সেই বিষয়গুলো। আমরা কোনোভাবেই আমাদেরকে এই বিভৎসতাকে আমরা ভুলে যেতে পারি না। আর সর্বশেষ আমি আরেকটি কথা বলতে চাই, আমরা যারা ফটো সাংবাদিক, আমি সরকারের কাছে অনুরোধ করব আমাদের ফটো সাংবাদিকের কাছে যেই ডকুমেন্টসগুলো আছে সেগুলো যদি তারা একটু আর্কাইভ চিন্তা করে আগামী প্রজন্মের জন্য, তাহলে একটা ঐতিহাসিক কাজ হবে। না হলে কিন্তু এটা ধীরে ধীরে হারিয়ে যাবে। যদিও আমরা একটা বই অলরেডি আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটা বই তৈরি করে ফটো অ্যালবাম তৈরি করেছি, নাম দিয়েছি 15 বছর ফ্যাসিস্ট আন্দোলন ও জুলাই অভ্যুত্থান। হ্যাঁ, আপনার নির্যাতন নিপীড়ন যে হলো, এই 17 বছরের নির্যাতন নিপীড়ন এবং আপনার জুলাই অভ্যুত্থান নিয়ে একটি আমরা এটা খুব শীঘ্রই এটা প্রকাশ করবো ইনশাআল্লাহ। 24-এর গণঅভ্যুত্থানের চেতনা যে কোনো মূল্যে রক্ষা করার ঘোষণা দিয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এই অভ্যুত্থানের চেতনা ধারণ এখনও ছাত্র জনতা আছে, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে রাষ্ট্রের যে কোনো সহায়তায় ছাত্র জনতা একত্রতা হচ্ছি তো আমরা সবসময়। জুলাই অভ্যুত্থানের যে চেতনা ধারণ করা, সেটা কি আসলে, এটা তো আগে কোয়েশ্চেনটা। যে জুলাইয়ে যেমন আমার কাছে মনে হয় যে কিছু কমন বিষয় ছিল মানুষের মধ্যে। সামগ্রিকভাবে এখানকার যেই সিস্টেম, আমাদের এই সিস্টেমের পরিবর্তন চেয়েছিল ইয়াং জেনারেশন, এবং ইয়াং জেনারেশন যেভাবে নেমে এসেছিল এটা না আসলে আসলে সম্ভব হতো না। আপনি দেখবেন যে শহীদ আবু সাইদ কীভাবে 16 জুলাই বুক পেতে দিয়েছিল, 17 জুলাই যাত্রাবাড়িতে মাদ্রাসার ছাত্ররা সাধারণ মানুষ সেখানে নেমে এসেছিল। আপনি দেখবেন যে 18 জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল এবং আন্দোলনকে প্রতিদিন এক একটা গ্রুপ এসে সেখানে আন্দোলনকে ইয়াং জেনারেশন বেগবান করেছিল। এবং ইয়াং জেনারেশনের একটা কমন জিনিস আমার কাছে মনে হয়েছে, যেহেতু আমি এই অনেক ফরম্যাটে অনেকের সাথে কাজ করেছি, তারা আগের যে ট্র্যাডিশনাল সিস্টেম সেই ট্র্যাডিশনাল সিস্টেম থেকে বেরোতে চায়। তারা এমন একটা বাংলাদেশ চায় যে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে গেলে তারা সেবা পাবে। তারা এমন একটা বাংলাদেশ চায় যে বাংলাদেশ, এই দেশের শিক্ষার্থীরা আর বিদেশ যাওয়া লাগবে না, কারণ আমার এই দেশের শিক্ষার গবেষণায় এসব স্কোপ খুবই কম, সীমিত। এবং এখানকার যে চাকরি ব্যবস্থা, এটা এমন একটা চাকরি ব্যবস্থা যে এখানে বিসিএস কেন্দ্রিকই সবচেয়ে সম্মান বা এখানে ফ্যাসিলিটিস বেশি পাওয়া যায়। অন্য চাকরিগুলোতে কিন্তু সেই ধরনের ব্যবস্থাপনা কম। এবং এখানে যদি কেউ বিজনেস করতে যায়, এখানে বিজনেসম্যানের ছেলে না হইলে আসলে বিজনেস করা তার জন্য অনেক বেশি জটিল। এবং এখানকার যে অলিগার্ক শ্রেণী তৈরি করেছে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে, বা এই যে শ্রেণী বা অলিগার্কের পাশাপাশি এখানকার যে এলিট সোসাইটি কমিউনিটি তৈরি করা হয়েছে, এখানে কিন্তু এমন একটা ব্যবস্থা যে ওরাই ব্যাংক বানায়, ওরাই ব্যাংক থেকে লোন নেয়, এবং সেখানে জনগণ শুধু সর্বোচ্চ তার যে মাসিক স্যালারি সেটা সে রাখতে পারে। এবং সেই টাকা কিন্তু একটা যে ক্ষুদ্র ব্যবসায়ী, এসএমই বিজনেসম্যান যারা, ক্ষুদ্র মাঝারি যারা মানে ব্যবসায়ী, তারা কিন্তু ঋণ ফ্যাসিলিটিস ওইভাবে পায় না। কারণ একজন বড় বিজনেসম্যান এসে একসাথে 10,000, 5,000, 20,000 কোটি টাকা নিয়ে বসে রাখে, যেখানে 10,000 কোটি টাকা দিয়ে আমি 1 কোটি টাকা করে দিলে 10,000 ব্যবসায়ীকে আমি দিতে পারতাম, মাঝারি মানের ব্যবসায়ীকে। তো এই ফ্যাসিলিটিসগুলো যখন পায় না, তখন আসলে যারা মেধাবী তারা অনেকেই দেশ ছেড়ে চলে যায়। এখানে নিজস্ব এসএমই গ্রো করে না, এখানকার কর্মসংস্থান গ্রো করে না, এখানকার যে অর্থনীতি সেটা ক্ষুদ্র কিছু মানুষের হাতে চলে যায়। তো এই যে একটা সামগ্রিক সিস্টেম, এটার পরিবর্তন চেয়েছিল নাম্বার 1, এটা একটা কমন জিনিস। নাম্বার 2 হচ্ছে এখানে দীর্ঘদিনের যে বাইনারি রাজনীতি আওয়ামী লীগ তৈরি করেছিল, যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি, এই রাজনীতিও ইয়াং জেনারেশন চায় না। কারণ ইয়াং জেনারেশনের কাছে আমরা যারা বাংলাদেশের পক্ষের শক্তি, সবাই বাংলাদেশের পক্ষের শক্তি। এখানে আওয়ামী লীগের বয়ানের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি কিন্তু আলাদা জিনিস।
এটা কিন্তু বাংলাদেশের পক্ষে বিপক্ষে বুঝায় না, এবং তারা মূলত আওয়ামী লীগের পক্ষে গেলেই মুক্তিযুদ্ধের পক্ষে, আওয়ামী লীগের বিপক্ষে গেলে মুক্তিযুদ্ধের বিপক্ষে বানিয়ে দিত। তো এই ধরনের বাইনারি পলিটিক্স থেকে ইয়াং জেনারেশন বেরোতে চেয়েছে, এবং একই সাথে ইয়াং জেনারেশনের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে মুভ ফরওয়ার্ড নীতি বা প্রিন্সিপাল, যে ইয়াং জেনারেশন যা হয়েছে ভাই, পিছনের জিনিসগুলো একটু বাদ দিয়ে আমরা সামনে আগাই। আমার সামনের পরিকল্পনা কি, সামনের রাষ্ট্র ব্যবস্থা আমি কীভাবে সাজাবো, আমি এই দেশে মানুষের কীভাবে সাস্টেনেবল ভোটাধিকার নিশ্চিত করব, আমি এই দেশে মানুষের কীভাবে সাস্টেনেবল কর্মসংস্থান নিশ্চিত করব, আমি এই দেশে মানুষের কীভাবে ভাগ্য উন্নয়ন করব, এই জিনিসগুলো ইয়াংদের মধ্যে ছিল, এবং তারা মনে করেছে যে জুলাইয়ের মধ্যে দিয়ে এই বিষয়গুলো সমাধান হবে এবং তারা এই জিনিসগুলো পাবে। তো এই যে সামগ্রিক বিষয় নিয়ে আমি আলোচনা করেছি, আমার কাছে জুলাই স্পিরিট মানে হচ্ছে এরকম, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার পাশাপাশি মানুষের জীবনমানের পরিবর্তন করা, এবং জুলাইয়ের মধ্যে দিয়া এই ইয়াং জেনারেশন মূলত এই পরিবর্তনটাই চেয়েছে। তো জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ না করার কোনো সুযোগ নেই, কারণ বাংলাদেশে যদি কেউ রাজনীতি করতে চায়, অবশ্যই এদেশের যেই গতানুগতিক সিস্টেম, যার কারণে এই দেশ শত শত বছর আমি মনে করি পিছিয়ে আছে, এখানে দশকে পিছিয়ে আছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো। এই যে আমি আরেকটা বিষয় নিয়ে সংযুক্ত করে দিই, আমি শুনছিলাম যে বৃষ্টি এবং জলাবদ্ধতার মধ্যে যে এইচএসসি সমমানের পরীক্ষার আন্দোলন, হ্যাঁ সেটা বলছি, এটা যে ধরেন যে শিক্ষার্থীদের উস্কানি দিচ্ছে, কারা দিচ্ছে বা কি ধরনের উস্কানি? না, কাকে এখানে সন্দেহ করা মানে হচ্ছে? উস্কানিও যেমন আছে, আবার গভর্নমেন্টেরও আসলে অনেক বড় ফল্ট আছে এখানে। যিনি শিক্ষামন্ত্রী, উনি যেভাবে মানে নিজের হিরোইজম করে, যে নকল বন্ধ করে দিব, দিয়েছি, হ্যান করেছি, না, heroism না, প্র্যাকটিক্যাল না, এটা তো আমার বলতে হবে যে নকল প্রতিরোধেরই তো তার এক সমস্যা নাই। এটা একটা মানুষের অনলি সেলিং পয়েন্ট হইতে পারে না। একটা শিক্ষামন্ত্রীর অনলি সেলিং পয়েন্ট নকল বন্ধ করে দিবে, এটা হইতে পারে না। উনি নকল নিয়ে কাজ করেছে, আমরা ওনাকে সাধুবাদ জানাই, আগে করেছে, এখন সেই নকল প্রতিরোধ করুক, আমরা তাকে শতভাগ সাপোর্ট দিব। এটা একমাত্র সেলিং পয়েন্ট বা একমাত্র সেলিং ক্যাপাসিটি হতে পারে না। এইখানকার যে আপনি দেখেন যে শিক্ষা বোর্ডগুলো কীভাবে নিয়ন্ত্রণ হচ্ছে, তারপরে যে বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে নিয়ন্ত্রণ হচ্ছে, কলেজগুলোর অধ্যক্ষগুলো কীভাবে নিয়োগ হচ্ছে, একদম 95% হচ্ছে দলীয়, 95% প্লাস দলীয় পরিচয়ে এই নিয়োগগুলো হচ্ছে, এবং প্রত্যেকেই কেউ সাবেক জাতীয়তাবাদী এন তেন এইসব পরিচয় এসে হচ্ছে যে এই পদগুলো দখল করছে। ফলে কি হচ্ছে, অনেক অযোগ্য লোক যারা দলীয় পরিচয়ের কারণে শুধুমাত্র এখানে স্থান পেয়ে যাচ্ছে, ফলত এই প্রতিষ্ঠানগুলো ঠিকমতো ফাংশন করছে না। আর নিচের লেয়ার যদি ঠিকমতো ফাংশন না করে, তখন আসলে এই যে উপরের লেয়ার ডিসিশন নিবে কীভাবে? ওনার কাছে যারা ইনফরমেশন দেয়, তারা তো নিজেই যোগ্য না ইনফরমেশন গ্যাদার করার জন্য, তারা তো নিজেই ক্যাপাবল না যে এখানে ঠিকমতো এই অ্যাসেসটা করার জন্য এটা হবে কি হবে না, এটা করা ঠিক হবে কি হবে না। এই ধরনের পজিশনের কারণে শিক্ষামন্ত্রী নিজেই বলেছে, তিনি নিজেই বলেছেন যে তাকে হচ্ছে যে তিনি সকালে ঘুম থেকে উঠে দেখেছে পানি হয়ে গেছে। আরে ভাই, আমরা 2026 সালে এখানে আছি, এখন আপনি যে কথা বলেন এটা তো 2001 সালে ঠিক ছিল। এখন দুনিয়া অনেক ফাস্ট হয়ে গেছে, কবে বৃষ্টি কতটুকু হইতে পারে না হইতে পারে আপনি ভাই গুগল করলে দেখতে পারেন, মোবাইলটা চালাতে পারলে বলা যায় যে কি আছে না আছে, কালকে কি হবে ঠিকমতো। চট্টগ্রাম সহ কয়েকটি অঞ্চল তো ই করা হয়েছে। আই নো এভরিথিং, আই ফলো এভরিথিং। এখানে জাস্ট মিনিমাম কিছু জিনিস আছে যে বেসিক, এই টেকনোলজি জানলে কিন্তু এগুলো জানা সহজ। দুনিয়া বসে রয়েছে যে ডেটা নিয়ে, ইনফরমেশন নিয়ে, যে কালকে কি হইতে পারে, কালকে কত বৃষ্টিপাত হইতে পারে, সব কিন্তু এটা বোঝা যায়। আপনি গুগলে যান, গুগলের অনেক সার্ভিস আছে যেখানে গেলে বোঝা যাবে যে কোন কোন এলাকার মধ্যে আপনার এই শিক্ষার্থীরা স্ট্রাগল ফেস করতে পারে, সকল আপডেট কিন্তু এখানে পাওয়া যায়। যেমনটি বলছিলেন, প্লিজ আপনি তো এখানে আপনি কোশ্চেন করেছেন, অ্যানসার না দিয়ে ইন্টারাপ্ট করতে পারেন না। এর সঙ্গে আরেকটি প্রশ্ন সংযুক্ত করতে না, এটা আমি চাই, শেষ করে নেই। এখানে এই যে উনি তারপরে শিক্ষার্থীদের মুরগি ফার্মের মুরগি বলেছে, একজন শিক্ষামন্ত্রী এভাবে তার যেই শিক্ষার্থীদেরকে নিয়ে তিনি কাজ করছেন, তিনি তাদের বিষয়ে এই দৃষ্টিভঙ্গি রাখলে তিনি কিভাবে তাদেরকে ব্যাটার করবেন। এবং এখানে দেখবেন শিক্ষার্থীরাও কিন্তু তাকে মুরগি বিলন বলেছে, আমি দেখেছি। এটা কিন্তু বাংলাদেশের একটা নির্বাচিত সরকারের জন্য খুবই নেগেটিভ, এবং উইদিন 5 মান্থের মধ্যে যদি একটু উনি যে প্রসঙ্গটা আসছিলেন একটু যদি আপনি বলতেন যে আসলে আমি দুইটা বিষয় এখানে, হ্যাঁ, উনাকে আমি আরেকটি প্রশ্ন দেব, আপনি যদি জামাতের আমির সম্পর্কে আপনি বলেছেন, তা আসলে কি আমি যেটা মানে একজন সংবাদকর্মী হিসেবে মাঠে থেকে যেটা আমি দেখেছি, আসলে এই আন্দোলনটা শুধু যে কোনো দল নয়, এটা সামগ্রিক সবার ছিল এই আন্দোলনটা। আমার এমনও আমি পেয়েছি যে তার স্বামী তাকে গুম করা হয়েছে, স্বামী একমাত্র সন্তানকে নিয়ে সে রাস্তায় নেমেছে। এখানে কিন্তু কোনো দলমতের সাথে সে যায়নি, তার স্বামীকে হত্যা করা হয়েছে, তার একমাত্র সন্তানকে নিয়ে সে নেমেছে। এইভাবে কিন্তু সকলেই ছিল এখানে কোনো দলের একক না, এই সকলের ছিল এটা নাম্বার 1। আর নাম্বার 2, আসলে বিরোধিতার ক্ষেত্রে যে বিরোধিতা করব তা কিন্তু না।
আমি আমার মানে সৌভাগ্যক্রমেই যে গত সেশনে যখন এই মিলন ভাই এই শিক্ষামন্ত্রী ছিলেন, আমি কিন্তু তার সফর সঙ্গে ছিলাম। হেলিকপ্টারে কিন্তু সারা বাংলাদেশ আমি তার সঙ্গে, হেলিকপ্টার বলেন, গাড়িতে বলেন, আমরা কিন্তু এমনও আছে যে একটা সেন্টার থেকে আমরা মনে করেন 2 কিলো আগে আমরা গাড়ি থেকে নেমে গেছি, নেমে গিয়ে হেঁটে হেঁটে সেখানে আমরা সেই নকলগুলো আমরা যেভাবে একটা কেন্দ্রের, গাজীপুরে একটা কেন্দ্রের কথা বলছি আমি, তো মৌচাকের মতো টোটাল স্কুলটাকে সে ঘিরে রেখেছে এই নকলকারীরা। কেউ বড়শি দিয়ে তাকে দিচ্ছে, কেউ বই দিচ্ছে, ভয়াবহ অবস্থা। এটা হচ্ছে এই না, কেন্দ্রের সেটা বাইরের ঠিক কথা আছে। বলছি। আমরা আজকে যেটা বলতে চাচ্ছিলাম যে আজকে তো আমি একটু জুলাই শহীদ একটু আমি দিবস। শেষ করি বিষয়টা, একটু শেষ করি। তা আমি কেন বলতে চাইলাম যে সেই ধারাবাহিকতা ওইটা প্রয়োজন ছিল, এবং এই শিক্ষামন্ত্রী এই তখন এটার সাথে বৃষ্টির পানির সম্পর্ক কেন? আচ্ছা প্লিজ আমি বলছি, বৃষ্টির আমি পানির সাথে আমাকে নকলের বলতে, সম্পর্ক আপনি কি? যেভাবে তাকে করলেন এটা আসলে ঠিক না আপনার। যেমন আমি ওইটার কথাই ধরে বলতে, আমি এইবার যেটা হয়েছে, আমি মিলন ভাইয়ের সঙ্গে আমিও ঢাকার বাইরে গিয়েছি, আপনি কি প্রতিদিন মনে করেন সেমিনার সিম্পোজিয়াম আমরা- হচ্ছে, শিক্ষকদের সঙ্গে বসতেছে, টিচারদের সঙ্গে, আজকে, ছাত্রছাত্রীদের আপনি সঙ্গে কি মনে করেন বসতেছে। যে ছাত্রছাত্রীরা সবাই ভুল, তাদের যে দাবি নো দাওয়া নো নো ভুল? নো আপনি তাইলে তো একজন তো ভুল ভুল হবে। বললেন তো, আপনি বললেন যে কি আমি এই যে বললাম যে বাচ্চাদেরকে শিক্ষার্থীরা ভুল। না, না, এটা তার প্রশ্নই ওঠে না, সন্তানকে বলেছে, ভুলের প্রশ্নই তার ওঠে সন্তানকে না। বলেছে, তার সন্তানের কথাকে যদি এদেশের আপনারা ইতিহাস, কাট করে নিয়ে এদেশের এসে লাল সবুজের পতাকা, এদেশের সকল জায়গাতীত ছাত্র জনতারই ভুল প্রশ্নই ওঠে না। আমরা আসবো এই প্রসঙ্গে, আমি আরেকবার একটা বিরতি নিয়ে আসি। ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে আবারও বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। যেমনটি বলছিলাম আমরা এই আলোচনায় যে আজকে যে চেতনা আমরা ধারণ করছি, সেই চেতনা তো যুগে যুগে কালে কালে আমরা করে এসেছি, 52 থেকে শুরু করে এখন পর্যন্ত করছি। এই চেতনা তো আর এখানেই শেষ না। আজকে 2 বছর হলো, আবু সাইদরা তো এই 2 বছরের মধ্যে নেয় অনন্তকাল অনাদিকালের জন্য এই বাংলাদেশি মানুষের জন্য, বাঙালির জন্য আমরা সব সময় এই চেতনাকে ধারণ করব, যাতে আর রক্তক্ষরণের প্রয়োজন হয়, আর রক্ত যেন দিতে না হয়। আমরা চেষ্টা করব সকল ক্ষেত্রে। কেমন ভাবে ধারণ করছেন, আগামী দিন কী ধরনের, এবং সেই দিনটাতে এই 16ই জুলাই আপনারা খবর পেলেন, তার পরবর্তীতে আন্দোলনের রূপরেখা কী দাঁড়ালো, যদি আবারও স্মৃতির রোমন্থন করে বলেন সেই দিনটা। আপনি তো সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিচ্ছেন, ওই জায়গাতে আছেন। সেদিন এবং আমরা আগের ছিলাম- দিন আবু সাইদের সাথে আপনার কথা হলো। সেদিন আমরা ছিলাম শহীদ মিনারে, বিক্ষোভ কর্মসূচি ছিল আগের দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যে হামলা করেছে সেই হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ছিল, এবং সেই কর্মসূচিতে আমরা থাকা অবস্থায় ছাত্রলীগও পাল্টা কর্মসূচি দিয়েছিল রাজু ভাস্কর্যে, এবং পাল্টা 2টা কর্মসূচি, 2টা সমাবেশ চলছে, রাজু ভাস্কর্যে ছাত্রলীগ আর শহীদ মিনারে আমরা। তো সেই সময়ে আমি মাইকে স্লোগান দিচ্ছিলাম শহীদ মিনারে বেদিতে। তো সেখানে হঠাৎই খবর আসে যে রংপুরে একজন শহীদ হয়, এবং একজন এসে আমাকে ভিডিওটা দেখায়। দেখানোর পরে আমি খুবই শকড ছিলাম, আমি জানতাম না উনি আবু সাইদ। পরে আমি নিতে পারছিলাম না, যেটা দেখে কন্ট্রোল হারা যাচ্ছিল। কিছুক্ষণ পরে শুনি যে আরেকজন শহীদ হয়েছে চট্টগ্রামে, এবং তিনি ছিলেন ওয়াসিম আকরাম, শহীদ ওয়াসিম আকরাম। তো কোনোটাই আসলে আমি জানি যে আপনার নেওয়ার মতো বলতেও পরিস্থিতি ছিল না। তো এখানে আমরা অনেক বেশি খুবই স্বাভাবিক, আমার সহযোদ্ধা যখন শহীদ হচ্ছে একের পর এক, পরে শুনি যে 4 জনের মধ্যে শহীদ এবং হয়েছে। আরো শোকটাকে শক্তিতে রূপান্তরিত করছেন ওই সময় তখন আপনারা। শোক শক্তিতে তখনও? শোক ওই দিনটা ওটা একটা আপনি- বিপ্লবী মোড আর কি। এটা ওই দিনটা আপনি জানতে পারলেন ঠিক কোন সময়, এবং তখন আপনার অবস্থানটি কি ছিল ওই সময়? আমি বলছি যে ওটা সময় তো আর এক্সাক্ট হ্যাঁ। বলা যায় না, এটা যখনই ঘটছে তার সাথে সাথেই তো আমরা নিজেরাই আন্দোলনে আছি। তো ভিডিওটা ভাইরাল হয়ে যায়, হওয়ার পরে যখন ভাইরাল হয়েছে তখনই জানি এটা 4টা-5টা এরকমই, হ্যাঁ, এই সময়টাতে আমরা। তো তখন আমাকে আবার এসে একজন বলে যে আমি দেখি যে ওনার নাম আবু সাইদ। হ্যাঁ, তখন তো আমার তো মাথায় ক্লিক করে যে তার সাথে কালকে রাতে কালকে রাতেই কথা সে তো এখানে লিড দিচ্ছিল। তো এটার কি
তো তখন স্বাভাবিকভাবেই একজন সহযোদ্ধা যেমন লাগার কথা সেরকমই লেগেছে এটা। এবং আমরা তখন ডিসিশন নিচ্ছিলাম যে আমরা আসলে আমাদের টার্গেট ছিল সেদিন ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করা শহীদ মিনার থেকে, এবং ক্যাম্পাসের ভিতর দিয়ে আমাদের একটা মিছিল যাওয়ার কথা ছিল, এবং প্রশাসন ছাত্রলীগ সেখানে বাধা দিয়েছিল। অনেক ঘটনা সেদিন ঘটেছে। তো সেদিন আমাদের 16ই জুলাই আমরা যেটা করি যে যারাই রাজনৈতিক শক্তিগুলো ছিল, আমরা এখানে বিশেষ করে অ্যান্টি আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি সবার সাথে আমরা কমিউনিকেশন করেই আমরা হলগুলোতে একটা উদ্যোগ নিই যে, এবং হলে সাধারণ শিক্ষার্থী এখানে খুব স্ট্রং ইনভলভ ছিল যে ছাত্রলীগ আজকে ক্যাম্পাস থেকে ফুল দমে বিতাড়িত করতে হবে। এটা 16 জুলাই, এবং 16 জুলাই 15 জুলাই প্রথম ছাত্রলীগকে উৎখাত করা হয় সায়েন্সের 3টা হল থেকে, এবং পরবর্তীতে বাকি যে হলগুলো ছিল আর 16টা হল বাকি ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় হল হচ্ছে 18টা, আর 15টা হল বাকি ছিল। এগুলো সব 16 জুলাই এই সন্ধ্যার পর থেকে এক একটা হলে থেকে ছাত্রলীগ নির্মূল করা হয়, এবং সকাল 5টা কি 6টা বাজে, আমাদের 6টার মতো বাজে যে সবগুলো হল ছাত্রলীগ মুক্ত করতে, এবং সারা রাত বসে আমরা এই বিষয়গুলো কিন্তু কোঅর্ডিনেট করি কীভাবে এটা কার্যক্রম চলছিল। তো একে প্রত্যেকটা হল আমরা ছাত্রলীগ মুক্ত করেছিলাম, এবং ফাইনালি 17ই জুলাই সকাল হয়ে যায়, বা 16 জুলাই শেষ প্রহরে, 17 জুলাই প্রথম প্রহরে তখন এই কার্যক্রমটা চলছিল। তো আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তৎকালীন মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি ছিলেন, তো ওই প্রশাসন হচ্ছে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার একটা পায়তারা করছিল, চক করছিল। তো এবং আমরা 17 জুলাই আমরা যেটা করি যে 16 জুলাই যখন আবু সাঈদ সহ শহীদ ওয়াসিম সহ আরও 6 জনকে শহীদ করা হয়, তখন আমরা 17 জুলাই একটা কর্মসূচি দিই। সেই কর্মসূচির নাম ছিল যে গায়েবানা জানাজা ও কফিন মিছিল। তো 17 জুলাই দুপুর 2টায় হচ্ছে আমাদের 12টায় কি 2টায় ছিল আমাদের গায়েবানা জানাজা এবং কফিন মিছিল। কিন্তু যখন আমরা শুনি যে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিবে, সেজন্য আমরা তো বুঝে যাই আসলে আন্দোলনটাকে স্লো ডাউন করে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার পায়তারা চলছে। তো সেদিন আমরা না ঘুমিয়ে সকালে আবার ক্যাম্পাসে আসি যে যাতে বন্ধ না করতে পারে। ক্যাম্পাসে এসে দেখি যে পুলিশ, বিজিবি, সোয়াদ, তারপরে হচ্ছে র্যাব, তারপর হচ্ছে কাউন্টার টেররিজম ইউনিট, এরকম সকল ধরনের ফোর্স ক্যাম্পাসে আছে। এবং আমরা প্রথমেই আসি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের গেটে, ওইখান থেকে মিছিল নিয়ে আমরা আসছিলাম ভিসি চত্বরের দিকে। আমরা যখন টিএসসি এসে পৌঁছাই তখন পুলিশ আমাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, রোকে হলের সামনে আমাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, কিন্তু আমরা এখান থেকে সরে যাই, আমরা আমাদের মিছিল কন্টিনিউ করে আমরা ভিসি চত্বরে যাই। ভিসি চত্বরে গিয়ে দেখি যে চারপাশে হচ্ছে বিজিবি আমাদেরকে ঘিরে রেখেছে, সোয়াদ ঘিরে রেখেছে। কিন্তু সেখানে গিয়ে আমরা স্লোগান ধরি যে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুবই ভয়াবহ করে তুলছে, এবং এমন একটা পরিস্থিতি তৈরি করছে যেন আজকে যারা শিক্ষার্থীরা যারা হল ছাড়বে না, যারা ক্যাম্পাস থেকে যাবে না, তাদের উপর গণহত্যা চালাবে, এই ধরনের একটা মুড তাদের মধ্যে। তো তখন আমরা এখানে খুব বেশি সংখ্যায় ছিলাম না, 1-150 মানুষজন ছিলাম। আমরা স্লোগান ধরি যে আর কোনো 25শে মার্চ চাই না, আর কোনো কালো রাত চাই না, কারণ আমাদের কাছে এটা একটা সামনে একটা কালো রাতের মতো পরিস্থিতির মনে হচ্ছিল। এবং আমরা স্লোগান দিই যে, আমি স্লোগানটা ধরি যে বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন, বাংলাদেশের শিক্ষকেরা নেমে আসুন, নেমে পড়ুন, বাংলাদেশের অভিভাবকেরা নেমে আসুন, নেমে পড়ুন। এরকমভাবে যত কমিটি আছে, চিকিৎসকেরা নেমে আসুন, নেমে পড়ুন, সবাইকে আহ্বান করি যে বাংলাদেশের মানুষজন যাতে নেমে আসে এবং এই স্বৈরাচারকে প্রতিরোধ করে। তো সেদিন ছিল 17 জুলাই, এবং আমরা দুপুর 2টার যে গায়েবানা জানাজা সেটা আমাদেরকে শুরু করতে 4টা বেজে যায়। এবং 4টায় যখন আমরা শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম তাদের গায়েবানা জানাজা আমরা আয়োজন করি। তো সেই দৃশ্য আপনারা হয়তো দেখেছেন। আমরা ভিসি চত্বরে আমরা গায়েবানা জানাজা আমরা পালন করি, এবং সেখানে গায়েবানা জানাজা শেষে যখন আমরা 6টা কফিন আমরা আনি, যেহেতু 6 জন শহীদ, 6টা কফিন আমরা আনার পরে সেই কফিন নিয়ে কফিন মিছিল শুরু করেছিলাম। শুরু করার কিছুক্ষণের মধ্যেই আমরা মনে হয় না যে আমরা 50 মিটার হাঁটতে পেরেছি, কিছুক্ষণের মধ্যেই পুলিশ আমাদের উপর আক্রমণ করে, এবং পুলিশ আমাদের উপর টিয়ার গ্যাস, রাবার বুলেট, ছোড়াগুলি সব কিছু 17 জুলাই আমাদের উপর নিক্ষেপ করে। এবং আমরা রাস্তা থেকে হেঁটে এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মল চত্বর চিনবেন আপনারা হয়তো, সেখানে আমরা সেখানে যাই, এবং সেখান থেকে আমাদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়। তো এই বিষয়গুলো এগুলো আমরা ক্যামেরার চোখে হোক, বিভিন্ন গণমাধ্যমে, এবং আমরাও সাধারণ মানুষ যখন অংশগ্রহণ শুরু করে, এরকম আমি একটা ছোট্ট বিষয় জেনে নিব যে সংসদে মানে যে বিষয়টা আমার খুব কমন একটি বিষয়, যে গণভোটের রায় বাস্তবায়ন হবেই, সংসদে না হলে রাজপথ, যে প্রসঙ্গ আমরা বলছিলাম।
এবং নির্বাচিত সংসদী জুলাই সনদ বাস্তবায়ন, বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তো এই সংসদেই কি জুলাই সনদ বাস্তবায়ন সম্পূর্ণ? এর আগে আমি একটু জাস্ট কথা বলতে চাই যে এই 16ই জুলাই আবু সাঈদ হত্যার পর এবং ওয়াসিম আকরাম হত্যার পর দিন থেকে আমি যেটা লক্ষ্য করলাম, 6 জন সহ জি হ্যাঁ, ওই এদিন পর দিন থেকে যেটা লক্ষ্য যে আমরা যেখানেই আমার বিশেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ধানমন্ডি জাস্ট এই এতটুকু, আমার যেহেতু আমার ধানমন্ডি বাসা, তো ধানমন্ডিটাই আমার ছিল। আপনি যেখানেই যান আন্দোলন কিন্তু সব জায়গায় হচ্ছিল, সব জায়গায় হচ্ছিল। একটি জিনিস আমি যেটা খুব লক্ষ্য করলাম যে প্রতিটি মা বোন, প্রতিটি বাড়ি দরজা আমাদের জন্য উন্মুক্ত ছিল। মনে করেন টিয়ার সেল মেরেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, আমরা আহত, তো আমাদেরকে তারা দরজা খুলে দিল। খাবার আমাদের কারো কিনে খাবার খেতে হয়নি। তো এই যে একটা বিষয় যে মানুষের যে আপনার মানুষের আন্তরিকতা এবং তার মনে প্রাণে চেয়েছে যে এই খুনি হাসিনাকে যাতে এখনই বিদায় করা যায়, এটা কিন্তু মানুষের মনে প্রাণে ছিল। আর আমরা তাদের সঙ্গে আমরা কিন্তু অতপরিতভাবে জড়িত। আমরা কিন্তু সার্বক্ষণিক তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। তারা মানে আমি ছাত্র নেতৃবৃন্দের কথা বলছি। আমাদের মতো এত যন্ত্রণা তাদেরকে কেউ দেয়নি। মনে করেন যে তারা একটি ফোন নিত, আমরা মনে করেন 10টা, একটু পর পরই তার ফোন, কারণ প্রত্যেকটা ঘটনা আমাদেরকে জানতে হতো যে কোথায় যাচ্ছেন, কি করছেন। আর আসলে কি এত সহজ ছিল না এই ঘটনাটা, যে এত সহজ এখন অনেকে হয়তো বলবে যে কি, কিন্তু না, এত সহজ ছিল না ওই ঘটনাগুলো। প্রত্যেকটা পদক্ষেপ আমাদের জন্য বিপজ্জনক ছিল এবং আমাদের অনেক জার্নালিস্ট ভাইয়েরা গ্রেপ্তার হয়েছে। সহজ না একটা, আর আমি 17 বছর ফ্যাসিস্ট সরকারই তো। আর জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমি যে কথা বলতে চাই, আমার বিশ্বাস এই সরকার, যে সরকার আছেন, তারা এই জুলাই সনদকে তারা আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করবেন এবং যারা মারা গিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা চোখ হারিয়েছেন, তাদেরকে তারা মূল্যায়ন করবেন, যাতে আগামী প্রজন্ম তারাও যাতে সুস্থভাবে বাঁচতে পারে, তার পরিবারও যাতে বাঁচতে পারে, আগামী প্রজন্ম যাতে তাদেরকে স্মরণ করতে পারে। আপনি যদি বলতেন, একদম শেষ সময় আমরা এসেছি, যে আমরা তাদের ধারণ করব, আমরা তাদের আজকের দিনে বসে যদি আপনি আর দুটো কথা বলতেন। এখানে বিএনপি জুলাই অভ্যুত্থানের অবশ্যই বড় অংশীদার এবং তাদের নেতাকর্মীরা দীর্ঘদিন তারা নির্যাতিত ছিল এবং তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে এবং আন্দোলনে ভূমিকা রাখে। কিন্তু আমরা দেখি যে বিএনপি যেই নির্বাচনে গণভোটের ভোটের পক্ষে তারা নিজেরা শেষে গিয়ে প্রচারণা করেছে, যদিও শুরুতে তাদের সেই সদিচ্ছা ছিল না। অনেকেই লোকালি গণভোটের বিরুদ্ধে না ক্যাম্পেইন করেছে, আমরা দেখেছি আওয়ামী লীগ না ক্যাম্পেইন করেছে, বিএনপির অনেক লোকালি লিডাররা না ক্যাম্পেইন করেছে। পরবর্তী সর্বশেষ তো বিএনপি চেয়ারপারসন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছিল। কিন্তু দুঃখজনকভাবে হলো সত্য যে বিএনপি নির্বাচনের পরে এই মানুষের গণরায়, 70% মানুষের গণরায়কে তারা উপেক্ষা করেছে। তারা 70% গণরায়কে তারা বাস্তবায়ন না হওয়ার দিকে নিয়ে যাচ্ছে। তো এটা বাংলাদেশের যে জুলাই জেনারেশন, যারা জুলাই অভ্যুত্থানে ইয়াং জেনারেশন নেমেছিল, যারা যে পরিবর্তন চেয়েছিল, তারা তাদের এই পরিবর্তনের যেই মাইল ফলক, সেই মাইল ফলকের সামনে একটা বাধা মনে করছে। এবং বিএনপি যদি এই ধরনের সিদ্ধান্তে তাদের অটল থাকে এবং জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট এবং জুলাই অভ্যুত্থানের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, তাহলে আমার মনে হয় না যে এই গভর্নমেন্টের জন্য স্টে করা খুব বেশি ভালো হবে। আপনারা দেখবেন না, আমি আপনি কথা কোশ্চেনগুলো আমাকে অ্যান্সারটা দিতে হবে। আপনারা দেখবেন যে এখানে রিসেন্ট যেই ছাত্ররা মাঠে নামে, এখানে কিন্তু শুধুমাত্র যে শিক্ষামন্ত্রীর বৃষ্টির প্রতি ক্ষোভ এটা না, শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা সংস্কারের প্রস্তাব দিয়েছে অনেক ক্ষোভ, এবং তারা যে জুলাইয়ে ছিল তারা কিন্তু সেটা বলছে যে আমরা জুলাই ছিলাম, এখন আমাদেরকে এত হালকাভাবে নিলে হবে না। হ্যাঁ, তাদের অনেক কিছুতে মনে হতে পারে যে তাদের এটা অন্যভাবে হলে ভালো হতো, কিন্তু তারা কিন্তু সামগ্রিকভাবে একটা সিগন্যাল দিয়েছে। এবং বিএনপি কিন্তু ভালো গভর্নমেন্টে থাকা অবস্থায় ভালো ব্যাকফুটে গিয়েছে এই মুভমেন্ট, এই সাধারণ শিক্ষার্থীদের একটা মুভমেন্ট নিয়েই। কারণ হচ্ছে যে এরা অনেক বেশি স্ট্রং মেন্টালি এবং মোরালি। তো সামনের দিনে যদি বিএনপি এই জেনারেশনের পালস না বুঝে এবং যে জুলাই অভ্যুত্থানের স্পিরিট সেটাকে তারা বাস্তবায়নের দিকে না নিয়ে যায়, বিএনপির আমার মনে হয় খুব। আমরা আজকে আপনাদের ধন্যবাদ আজকের জিরো আরে অংশগ্রহণ করে। আমরা প্রিয় দর্শক, আজ জুলাই শহীদ দিবস, আবু সাঈদের মতো অসংখ্য রক্তের বিনিময়ে এ দেশের যখনই মানচিত্র কিংবা পতাকা বিবর্ণ হয়েছে, আবারও জ্বলজ্বল করেছে। আগামীতে এদেশের সকল ক্ষেত্রে
এই চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ আরও সুন্দর হবে সে প্রত্যাশায় ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ার শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামীতে দেখা হবে ঠিক একই সময়ে।